1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার শ্বশুর শাশুড়ির সাথে ফোনে কথা বলে দেখতে পারেন। মুসুরিতে ওরা থাকেন। নম্বরটা দিন আর হসপিটালের নামটা। স্যার, আমি এখনো বুঝতে পারছি না আপনি আমাকে সন্দেহ করছেন কেন। ওদিন পবন সমর্পণ কলোনি থেকে আপনার বাড়ির বাইরে থেকে রাত 11টায় নিজের স্ত্রী করুণাকে ফোন করে এটা বলেছিল, হ্যাঁ হ্যাঁ করুণা বেরোচ্ছি, 11:30টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু রাত 11:15টায় ওই ফোনটা ওই কলোনিতেই ফোনটা বন্ধ হয়ে যায়। আর পরদিন আমরা ওর পুড়ে যাওয়া গাড়িটা পেলাম, আর গাড়িতে কঙ্কালটা ছিল। স্যার, আমি আপনাকে আরও একবার বলছি, এই মার্ডারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। পবন আমার খুব ভালো বন্ধু ছিল, 9 বছর ধরে আমাদের বন্ধুত্ব, আমরা একসাথে MBA করেছি। আর অনেক দিন বাদে পবন আমার বাড়িতে এসেছিল। আর ওই রাতেই পবনকে জ্বালিয়ে খাক করে দেওয়া হলো। আশ্চর্য যোগাযোগ। আশ্চর্য হওয়ার মতোই স্যার। গেমটা কি? আমি কিছু বুঝলাম না স্যার। আচ্ছা, এই পবনকে সত্যিই খুন করা হয়েছিল? স্যার, আপনি আমাকে ফোনে বললেন যে পবনকে মারা হয়েছে, ওকে গাড়ি সমেত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবার আমাকেই প্রশ্ন করছেন যে পবনকে মারা হয়েছে কিনা। আমি জানতে চাইছি কোনো খেলা চলছে না তো? স্যার, ওই সন্ধ্যায় পবন আমার বাড়িতে এসেছিল, আমরা 2-4 পেক ড্রিঙ্কস করেছিলাম, তারপর ও চলে গিয়েছিল। এছাড়া আমি অন্য কোনো গেমের ব্যাপারে কিছু জানি না। স্যার, হসপিটাল থেকে জানতে পেরেছি স্যার, এ সত্যি বলছে। এর শ্বশুর সত্যিই বাথরুমে পড়ে গেছিল, ফ্র্যাকচার হয়েছিল। ও আর ওর বউ রাতেই শ্বশুর বাড়ি চলে যায়। ওনার অপারেশনের সময় ও ওখানে ছিল। আপনি আর পবন একসঙ্গে 9 বছর আগে MBA করেছিলেন, রাইট? হ্যাঁ স্যার। সেই সময় ওর কোনো গার্লফ্রেন্ড ছিল? না স্যার, MBA স্টাডির সময় অত সময় পাওয়া যেত না। পবনের বিয়ের আগে বা পরে? স্যার, এত পার্সোনাল ডিটেলস ওর সম্পর্কে জানি না স্যার। আমি ওর বিয়েতে গিয়েছিলাম ঠিকই, ওর পরে 2-1 বার আমরা মিট করেছিলাম, তারপরে এই 1 জুলাইতে। স্যার, আপনি তো এতগুলো ইনভেস্টিগেশন করেছেন, তাহলে একটা কথা তো আপনার জানা উচিত। কোন কথা? স্যার, পবনের সাথে একটি মেয়ের প্রথমে এনগেজমেন্ট হয়েছিল, দুজনের ভালোবাসা ছিল, তারপর ব্রেকআপ হয়ে যায়। কে ছিল মেয়েটা? আরতি রানা। কোথায় থাকে এই মেয়েটা? এর ফোন নাম্বার আছে আপনার কাছে? না স্যার, আমার তো জানা নেই। আমার শুধু এটাই জানা ছিল যে ও পবনের গার্লফ্রেন্ড, দুজনের এনগেজমেন্ট হয়েছিল, তারপর ভেঙে গিয়েছিল। হ্যালো সুনীল, তুমি আমাদের আরতির ব্যাপারে কোনো কথা বলনি কেন? কি বলতাম ওর ব্যাপারে? এটাই বলতে যে তোমার দাদার সঙ্গে ও সম্বন্ধ হয়েছিল, তারপর সম্বন্ধ ভেঙে যায়। 7 বছর আগে ভেঙেছিল স্যার, আর সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কানেকশনই নেই তাদের। তোমাদের হয়তো ছিল না, কিন্তু কানেকশন তো তোমার দাদার ছিল। মানছি স্যার, কিন্তু দাদা ওকে ভুলে গেছিল। কিন্তু এখন তুমি মনে করো। আর এই আরতি রানার ব্যাপারে আমাদের ডিটেলে বলো। স্যার, এই পেপারগুলোই তো চেয়েছিলেন না? হ্যাঁ। স্যার, ব্যাপারটার কোনো গুরুত্বই নেই, তাই বলার প্রয়োজন মনে করিনি। তোমার দাদা পবনকে খুন করা হলো, আর যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে DNA রিপোর্ট না আসছে, আমরা ওই কঙ্কালটাকে তোমার দাদা পবনেরই কঙ্কাল ভাবছি। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি বলতে চাইছেন যে আমার দাদা বেঁচে আছে। যেভাবে এই পুরো নাটকটা আনফোল্ড হচ্ছে, একটা পুড়ে যাওয়া গাড়ি, একটা কঙ্কাল, আর ওই হুমকি জ্বালিয়ে খাক করে দেব, এটা তো কোনো মার্ডার মিস্ট্রি নভেল বা সাসপেন্স থ্রিলার থেকে কিছু কম নয়। তুমি আমাদের এটা বলো যে আরতি রানা কে, কি আর কোথায় থাকে, আর এর সঙ্গে তোমার দাদার সম্বন্ধটা কেন ভেঙেছিল? স্যার, ও দেরাদুনের মেয়ে ছিল। ওর বাবা আপনাদের পুলিশ ফোর্সেই ছিল, রিটায়ার্ড কনস্টেবল সুরেন্দ্র রানা। আরতির বাবা মানে
সুরেন্দ্র কাকা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল। বিক্রম, কি হয়েছে পবনের? আসলে ছোটবেলায় আমরা প্রতিবেশী ছিলাম। আরে বিক্রম, চলে এসেছো? আরে দারুণ ব্যাপার, আজকে তো একসঙ্গে। হাত মুখ ধুয়ে নাও, চা খাবো। 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আরে পূর্ণিমা, 2 কাপ চা বসিয়ে দাও, বিক্রমও আসছে। দাদা, আরতি আর আমরা সবাই একই স্কুলে পড়তাম। যখন দাদা ফার্স্ট ইয়ার কলেজে ভর্তি হয়েছিল তখন আমি আর আরতি 12 ক্লাসে ছিলাম। সুরেন্দ্রবাবু, 2 মিনিট এদিকে একটু আসুন, আপনার সাথে কথা আছে। আগে যাচ্ছি, আমি এক্ষুনি আসছি। একটা কথা জিজ্ঞেস করব? বলো পূর্ণিমা। আমার ক্যান্সার ছড়িয়ে গেছে না, চিকিৎসার বাইরে চলে গেছে না? ডাক্তার তুমি আর আমি এই ক্যান্সারকে এমন তাড়া করব না যে দ্বিতীয়বার আর ফিরে আসার সাহস করবে না। তুমি আমার একটা কথা রাখবে? তুমি যদি এই শেষ ইচ্ছের কথা আবার বলো না, তাহলে আমি এক্ষুনি ডিউটিতে চলে যাব। শেষবার কিনা জানি না, তবে একটা ইচ্ছে আছে। বলো। আমাদের আরতি আর বিক্রমদার ছেলে পবন, তুমি কি কখনো ওদের একসঙ্গে দেখেছো? আমি ওদেরকে অনেকবার একসঙ্গে দেখেছি। তুমি কি চাও যে আমি বিক্রম আর বৌদির সঙ্গে কথা বলি? তাড়াতাড়ি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তুমি আমার মনের কথাটাই বলেছো। আরে বাবা বিক্রম ভাই, আসো আসো আসো, কোলাকুলি করি। এতদিন ধরে বন্ধু ছিলে, এবার বেয়াই হয়ে গেলে। ছেলে মেয়েরাও খুশি হবে। এটা তো কমেডি হয়ে গেল। আমরা ভাবছিলাম যে আমাদের মা বাবা কি বলবে, খুব ঝামেলা হবে। তোমার সাথে একটা কথা বলার আছে। বিয়ে করতে চাও না? অন্য কাউকে পেয়ে গেছো হয়তো। এভাবে কেন বলছো? আমি তো শুধু এটা বলছিলাম যে বিয়ের পরেও আমি পড়তে চাই। কোনো প্রশ্নই ওঠে না যে তুমি পড়বে না। মিনিমাম পোস্ট গ্রাজুয়েট। আরে পবনদা আর আরতি, পরের সপ্তাহে তোদের আশীর্বাদ আর তার পরের বছরই তোদের বিয়ে। এবার কিন্তু আমি এই সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারবো না। আমি কি আবার যেতে পারি? আশীর্বাদ হলো। বিয়ের সময় যেই এলো ঠিক তখনই আরতির মা মানে পূর্ণিমা কাকি হঠাৎ মারা গেলেন। তাই বিয়েটাও কিছুদিনের জন্য পিছিয়ে গেল। ভাঙলো কেন? পুরো হাওয়াটাই বদলে গেল স্যার। বলো হরি, বলো হরি, হরি বলো হরি, বলো হরি, বলো হরি, মাকে দিয়ে যেও না তোমরা। তোমার বাবা ঠিকই তো বলছেন। তোমার জন্য আর ওনার জন্য এখান থেকে দূরে চলে গেলে অনেক কিছু ভুলে যাবে, আর যদি এখানে থাকো তো পুরনো স্মৃতি তোমায় কুড়ে খাবে। পবন, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি আরো ভেঙে পড়বো। তুমিও আসবে তো? আমার স্ত্রী তৈরি আছে, পবন হয়তো রাজি হবে, সুনীল তো রাজিই আছে। কোনো বড় শহরে গেলে ভালোই হয়। ঠিক আছে, তাহলে দেরাদুন গিয়ে 2 পরিবার মিলে জীবন শুরু করি। ছেলে মেয়েরাও খুব ভালো কলেজে পড়বে। আমি দেরাদুনে পোস্টিং নিয়ে নিচ্ছি। তুমি তো পোস্টিং নিয়ে নেবে, কিন্তু আমি তো খেটে খাওয়া মানুষ। কিছু না কিছু নিশ্চয়ই হয়ে যাবে, দুজনে মিলে চালিয়ে নেব। আমরা সবাই দেরাদুনে চলে এলাম। সুরেন্দ্র কাকু নিজের বাড়ি কিনে নিল, আমরাও ভাড়াতে ঘর নিয়ে নিলাম। সবকিছু ঠিক ছিল স্যার, কিন্তু এটা শহরের হাওয়া।
শহরে এসে সব বদলে গেল। সম্বন্ধ ভাঙলো কেন? কি ব্যাপার তোমার? কোনো দুশ্চিন্তায় আছো? ওই কিছু বলবার ছিল। কি বলবে? এই সম্বন্ধ ভেঙে ফেলতে হবে। আরতির সঙ্গে পবনের বিয়ে কিছুতেই হবে না। কেন? পূর্ণিমা বৌদির শেষ ইচ্ছা ছিল, বিয়েটা আটকে ছিল কারণ ওরা পড়াশুনো করছিল। কিন্তু এমন কি হলো দাদা? আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। ব্যাস, এই বিয়েটা হবে না, এই কথাটা এখানেই শেষ করে দিতে হবে। ব্যাস ব্যাস বললেই হলো, কোনো কিছু কারণ ছাড়াই। দেখো, ওরা একে অপরকে ভালোবাসে অনেক দিন ধরে, কিন্তু এরপরে সারা জীবনটা পড়ে আছে। সারা জীবন। আমার মেয়ের একটা ভালো জীবন আমি দেখতে চাই। আমি আরতির জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। একজন বাবা হওয়ার জন্য আমার পুরো অধিকার আছে যে আমার মেয়ের একটা ভালো জীবনের কথা ভাবি। কিন্তু আন্টি তো আমাকে কিছুই বলেননি, একটা শব্দও না। অন্য কোনো ব্যাপার নেই তো বাবা? ভগবান জানে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি। ও আমাকে বলল ও অন্য ছেলে খুঁজে নিয়েছে যে যে তোমার থেকে নাকি ভালো, এরকমটাই বলল। আমি আরতি আর ওনার সঙ্গে কথা বলবো। দাদা একবারই আরতির সঙ্গে দেখা করলো, ব্যাস। তারপর ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল বা না হয়েছিল এটা আজ পর্যন্ত কারোর জানা নেই। তারপর কি হলো? তারপর আর কি স্যার, দাদা প্রাণ লাগিয়ে দিয়েছিল পড়াশোনায়, কাজে। আমাদের সবার ভাগ্য খুলে গেছিল, স্বপ্ন সত্যি হতে লাগলো। তারপর বৌদির সম্বন্ধ এলো আর দাদাও হ্যাঁ বলে দিল। আরতি রানা, সুরেন্দ্র রানার বাড়ি কোথায়? 7 বছর আগে তারা কোথায় থাকতো সেটা তো জানি স্যার, কিন্তু এখনো তারা সেখানে থাকে কি না সেটা বলতে পারবো। তুমি ওদের ঠিকানাটা বলো, আর বাকি সবকিছু আমরা দেখে নিচ্ছি। স্যার, ডে রানার পুলিশ থানায় ডিউটি ছিল কনস্টেবল সুরেন্দ্র রানার। সেই অ্যাড্রেসটা দিয়েছে যেখানেও থাকে। এটা সমর্পণ কলোনির কাছে, তাই না? হ্যাঁ স্যার। সুরেন্দ্র রানা আর আরতি রানার বাড়ির সমর্পণ কলোনির একবারে কাছেই দেখছি। মনির চাপা আগুন বেশ জ্বলে উঠেছিল স্যার। বা হয়তো নেভেইনি। কিছু প্রশ্ন আছে আপনার কাছে আমাদের, আরতি দেবী। কোনো আগুনই জ্বলছিল না স্যার। 7 বছর আগেই সব আগুন নিভে গেছিল, কয়লা হয়ে গেছিল। পবনের ক্ষেত্রে যা ঘটেছে পুরোটাই সেদিন রাত্রে ও সমর্পণ কলোনি থেকে বেরোলো, তারপর রাস্তায় কি ঘটলো কেউ জানে না। কিন্তু তারপর এখান থেকে 20 মিনিট দূরত্বে মিরবাগ বাইপাসের কাছে ওকে ওর গাড়ি সমেত পুড়িয়ে দেওয়া হয়। পড়েছি আমি নিউজ পেপারে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি 7 বছর আগে মরে যাওয়া একটা সম্পর্ককে বাঁচিয়ে তোলার চেষ্টা কেন করছেন? এটাই আমাদের কাজ আরতি রানা, কবর থেকে মৃতদেহ তোলা, প্রশ্ন করা, সন্দেহ করা। তাই সোজাসুজি জবাব দিন। সেদিন রাত 11:15 থেকে 12:15 মধ্যে ও আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, বা 7 বছর আগে নিভে যাওয়া আগুনের মধ্যে এখনো কিছু অবশিষ্ট ছিল? এই 7 বছরে আমার পবনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমরা না কখনো দেখা করেছি, না কথা হয়েছে, কিছুই না। কিন্তু আগে তো সম্পর্কটা খুব ভালোই ছিল, কিন্তু তারপর হঠাৎই দূরত্ব হলো কেন? সম্বন্ধ ভাঙলো কেন? এটা পার্সোনাল, আমি শেয়ার করতে চাই না। আমরা তো শুনেছি আপনার বিয়েও হয়ে গেছে। আপনার কোনো ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আর আপনার এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে জোর জুলুম করতে পারেন না। আপনার ফোন নাম্বার? আরতি দেবী, আমার বিশ্বাস আপনার সঙ্গে আমার আবার নিশ্চয়ই দেখা হবে, আর সেই সময় আমার প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে যাব, যে প্রশ্ন এখনো করিনি। একটা কাজ করো, ওর ফোনটার সার্ভিলেন্সে দিয়ে দাও, আর ওর পুরনো ফোন রেকর্ডস বার করো। মেয়েটা কিছু বলছেই না, না সত্যি না মিথ্যে। কনস্টেবল বাবাকে ট্যাপ করব? না, একটু অপেক্ষা করা দরকার। মেয়েটার উপর খোঁচরদের নজর রাখতে বলো এখন। করুণা আর সুনীলের উপরও খোঁজর নজর রাখছে। আরতি রানা, সুনীল ধাইয়া, করুণা ধাইয়া, এই 3 জনের মধ্যে কেউ একজন মিথ্যা বলছে, নিশ্চয়ই মিথ্যা বলছে। আচ্ছা মা, এই আরতির ব্যাপারটা আমাকে কেউ আগে কেন বলেনি? দাদা কেন কথাটা বলেনি সেটা তো সেই জানতো, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্বহীন ছিল। আমাদের সংসারে তোমার আসার আগের
5 বছর আগেই আরতির প্রসঙ্গটা চাপা পড়ে গেছিল। তাহলে আজ এই প্রসঙ্গটা উঠে আসছে কেন? তুমি আমার কাছে ওদের দুজনের ব্যাপারে কেন জানতে চাইছ? পবন কি আরতির কাছে চলে গেছে? না বাবা, তুমিও না সত্যি যা খুশি। আচ্ছা বৌমা, পবন কি তোমাকে এই কথাই বলেছিল যে রাতে একটু দেরি করে ফিরবে? হ্যাঁ বাবা। বৌমা, আমার ওই বন্ধুটা, ওর মনটা শহরের হাওয়াতে একেবারে পিছিয়ে গিয়েছিল। বুদ্ধি আর বিবেকও ও ছিল সরকারি চাকুরে, আর আমরা তো সাধারণ শ্রমিক। সেই হিসেবে আমার ছেলে তো ওর মেয়ের মোটেই যোগ্য নয়। বাবা, তুমি আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? আমি পবনকে ভালোবাসি। পবন তোমার জীবনে বেরি পড়িয়েছে, আর পঙ্কজ সিঁড়ি এনে দিয়েছে। কিন্তু বাবা, আমি পবনকে ভালোবাসি, আর সেটা আমি বদলাতে পারবো না। বদলে যাওয়াটা জীবনের দ্বিতীয় এবং সঠিক নাম। তোমার মায়ের মৃত্যু আমাকে বদলেছে, আমরা এই শহরে এসেছি, এই শহর আমাকে বদলেছে, তো আমি পঙ্কজকে পেয়েছি। এখনো তোর জীবনটা বদলে দেবে। অনেক বিষয় সম্পত্তি আছে ওর, তোর জীবনটা খুশিতে ভরে দেবে। বাবা, আমি আগে থেকেই খুশিতে আছি, আর আমার খুশির কারণ শুধু পবন। কাকা, আপনি সম্বন্ধটা ভেঙে দিয়েছেন? হ্যাঁ পবন। কিন্তু কেন? আমি দ্বিতীয় একজনকে পেয়েছি, ও আমার মেয়েকে অনেক সুখে রাখবে, যেটা তুমি পারবে না। কাকা, আমি কলেজে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হতাম, আর পরের বছর আমার চাকরির লাইন লেগে যাবে। কিন্তু এখন আরতির জন্য যে লাইনটা পড়েছে সেখানে কোথাও তুমি নেই। এই জন্য তুমি ওর জীবন থেকে সরে যাও, সেটাই আমাদের সবার জন্য ভালো হবে। বুদ্ধিমান তুমি, যাও। এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। তুমি করতে চাও, আমি করতে চাই, তাহলে কেন? আমি কিছু বুঝতে পারছি না, আর জানি না বাবা এমন কেন করছে। সারাক্ষণ খালি যোগ্যতার কথাই বলে যাচ্ছে। আরে 20 বছর ধরে আমার আর তোমার বাবার বন্ধুত্বের সম্পর্ক, এখানে সামর্থ্যের প্রশ্ন কেন? পবন, প্লিজ তুমি বিক্রম কাকুর সাথে কথা বলো না। ওনাকে বলো যেন বাবাকে একটু রাজি করানোর চেষ্টা করে, প্লিজ। কি হয়েছে? দেখো বিক্রম, আমি একবার যখন না বলেছি তখন সেটা নাই হয়ে থাকে। সেটা ক্ষণিকের জন্যে। তুমি আমাদের ব্যাপারে ভাবা বন্ধ করো, ওদের কথাটা ভাবো। আরতি পঙ্কজের হয়ে গেছে, এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। পবনকেও বুঝিয়ে দিও। কি বোঝাবো ওকে? যে আমার এতদিনের বন্ধু, যে আত্মীয় হতে যাচ্ছিল, সে নিজের মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে এই কারণে যে আমাদের থেকেও ভালো সম্বন্ধ পেয়েছে বলে। আমরা গরিব লোক, ও কোনো বড় লোক পরিবারে মেয়ের বিয়ে দিয়ে শুধু আমাদের নয়, নিজের স্বর্গীয় স্ত্রীকে দেওয়া কথাটা পর্যন্ত ভেঙে ফেলছে। পুলিশের চাকরি করেছি আমি সারা জীবন, লোহার হৃদয় আমার। আর পূর্ণিমাকে এই কথার মধ্যে টেনে এনে আমাকে একটুও নরম করা যাবে না। শেষবার বলে দিচ্ছি, এ সম্বন্ধ ভেঙে গেছে, ব্যাস। এই ব্যাপারে আর কোনো কথা বলবো না। অনেক হয়েছে বাবা, তুমি যা করেছো যথেষ্ট। যদি আরতি পঙ্কজকে বিয়ে করতে চায় তো আমি এর মাঝে আসবো না। কি হয়েছে? খাবার দিলি না? কি হয়েছে রে? আরতি, মা, তোকে কিছু বলবার ছিল।
ওই পঙ্কজের সঙ্গে এখন তোর বিয়েটা হবে না। কেন বাবা, এখন তার থেকেও ভালো কাউকে পেলে নাকি? না মা, পঙ্কজ পেয়ে গেছে তোর চাইতেও ভালো মেয়ে, অনেক বড় লোকের মেয়ে। পঙ্কজ আমার ফোনই ধরছে না, শুধু একটা মেসেজ দিয়েছে যে এই বিয়েটা হবে না। আরতি রানার 2 বছরের ফোন রেকর্ড এসে গেছে স্যার। আরতি একবারও পবন ধাইয়াকে ফোন করেনি, পবনও কোনো ফোন আরতিকে করেনি। কোনো অন্য ফোন? পবনের অফিস স্টাফ, ক্লায়েন্ট, বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছি, দ্বিতীয় ফোনের কথা কেউ বলেনি। স্যার আরতি যেই ল্যান্ডলাইন থেকে ফোন করেছিল ওটা ওর বাবাকে করেছিল স্যার, ওনার দোকানে। আরতির বাবা সুরেন্দ্র রানা কেমন মানুষ? আরে ভাই একটা চা দিও তো। 2 মিনিট ভাই, দিচ্ছি। চা তো গরম ছিল স্যার, কিন্তু দোকান ঠান্ডা, তেমন কিছু পাইনি স্যার। যদি সুরেন্দ্র নিজেই সম্বন্ধটা ভেঙেছিল তাহলে ও পবনকে মারতে চাইবে কেন বা সুপারি দেবে কেন? ক্ষোভটা তো পবনের মধ্যে থাকার কথা। সম্বন্ধ 7 বছর আগে ভেঙেছিল। যদি রাস্তাটা আবার মিলে যায় তাহলে অতীতের আগুনটা আবার জ্বলে উঠবে, কিন্তু এইবার সেই আগুনটা জ্বলে ওঠেনি, কেননা আগুনটাকে ঠান্ডা করার জন্যে করুণা ছিল। আপনি এখনো ভাবছেন স্যার পবন বেঁচে আছে? প্রতাপ, যতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্টের রিপোর্টটা আমাদের হাতে না আসছে ততদিন পর্যন্ত পবন জীবিত না মৃত বুঝতে পারছি না। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার ওই যে সুরেন্দ্র রানার দোকানে যে ছেলেটা কাজ করে না, ওকে একটু চায়ের মতো করে ফোটান, ও নিশ্চয়ই কিছু না কিছু কথা বলবেই। বেশ ঠিক আছে, তাই করছি। আর পবনের অফিসেও একবার যাচ্ছি, দেখি খেলাটা এবার কোন দিকে এগোচ্ছে। পবন স্যার কিভাবে বেঁচে থাকতে পারে স্যার? আপনারাই তো বলেছিলেন গাড়ির সাথে উনিও পুড়ে গেছেন। আমরা এটাও বলছি যে ওটা হয়তো একটা চাল ছিল, একটা গেম ছিল। তুমি কি এর মধ্যে আছো? এই যোগিতাকে পবনকে মেসেজ পাঠিয়ে থাকে? স্যার আমি এই ঘটনার মধ্যে ছিলাম না স্যার, আর যোগিতার ব্যাপারে আমি জানি না। স্যার আমি মিথ্যে কেন বলবো? মিথ্যে কথা বলারও তো একটা কোনো কারণ থাকে। মিথ্যে বলার কোনো কারণ নেই, তাই জন্য সত্যি কথা বলো। পবনের ভাই সুনীলের এই ব্যাপারে কতটা হাত আছে? স্যার সুনীল স্যার তো এই প্রথমবার এখানে এলেন পবন স্যারের আমার মনে হলো যাই হয়েছে তারপরেই, আর উনি তখন থেকেই একই কাজ করে যাচ্ছেন। নিজের দাদার কুকিরতে লুকানোর জন্য? আগে না স্যার, পবন স্যারের নামে যতগুলো শেয়ার এবং ইনভেস্টমেন্ট আছে সবকিছুই ওনার ওয়াইফের নামে ট্রান্সফার করার। একটাই কথা বারবার জিজ্ঞেস করলে বারবার বলতে থাকলে কি এমন পাল্টাবে? আবারও বলছি যে ওই রাতে 1 জুলাই যখন আমি 11টার সময় আমার স্বামীকে ফোন করেছিলাম, তো ও আমাকে পরিষ্কার বলেছিল যে ও 11:30টার মধ্যে চলে আসবে, ব্যাস। পবনের কাছে দ্বিতীয় কোনো ফোন ছিল? আগে না স্যার। আপনি কি এটা বলতে চাইছেন যে গাড়িতে যে কঙ্কালটা পাওয়া গেছে সেটা অন্য কারোর ছিল? হতেও পারে, তবে আমরা পুরোপুরি শিওর নয়, কেননা এই ঘটনার কারণটা আমাদের সামনে পরিষ্কার নয়। আমার একটা প্রশ্ন আছে। বলুন। উনি কি তাহলে ওর কি যেন নাম, ওর রানা, আরতি রানা, আমার স্বামী কি ওর ডাচে ছিল? সেই রাতে ওরা একসাথে ছিল? দেখুন, ও তো স্বীকার করছে না, আর এই কথাটা স্বীকার করানোর জন্যে আমাদের কাছে কোনো সাক্ষ্য নেই। এখন হঠাৎ করে যদি কোনো উইটনেস আমাদের সামনে এসে যায় তাহলে আমাদের কপাল। হ্যাঁ, আমি তো একটা চাকর, ওনার চায়ের দোকানেই কাজ করি শুধু, ব্যাস। আর সাহেব আমি কি করে জানবো ওর মেয়ের সম্বন্ধে? সুরেন্দ্র রানা 2 বছর আগে রিটায়ার্ড হয়েছে পুলিশ থেকে, তারপর থেকে চায়ের দোকানটা খুলেছিল। তুইও 2 বছর ধরে কাজ করছিস না? পবন ধাইয়া কি ওদের বাড়িতে আসা যাওয়া করতো? আমি কি করে জানবো সাহেব? 2 বছরে 2বার মুশকিল করে বাড়ির ভেতরে গেছিলাম। স্যার
पवन धैया, सुनील धैया, करुणा धैया, विक्रम धैया, गिरिजा धैया, आरती राणा, सुरेंद्र राणा, मुकेश राठौर, जोगिता राजपूत और कृष्ण चौहान ए सबार सेलफोन रेकर्ड एटा लैंडलाइन रेकर्ड पवन धैयार ऑफिसे सर धैया परिवारेर आरतीर बाड़ीर जोगितार बाड़ीर और कृष्णर बाड़ीर एদের সবার ফোন সার্ভাইলেন্সে আছে কিন্তু কারোর ফোন রেকর্ড থেকে 2+2 হচ্ছে না স্যার। স্যার ল্যাব থেকে সবকিছু ডিসপ্যাচ হয়ে গেছে, 1-2 সপ্তাহ আরো লাগবে। আর আমাদের কোনো চেষ্টাই এখনো ফলপ্রসূ হচ্ছে না। স্যার আমি চেষ্টা করছি ডিএনএ রিপোর্ট যেন তাড়াতাড়ি চলে আসে। স্যার ফরেন্সিক অফিসার আমাদের বলেছিলেন আমরা যে কঙ্কাল পেয়েছি পবনের জ্বলন্ত কাঠ থেকে ওটা ডামি নয়, ওটা কোনো মানুষেরই। তো যদি এই কঙ্কাল পবন ধাইয়া না হয়ে অন্য কারো হয়, সেই অন্য কারোর মিসিং কমপ্লেনের রিপোর্ট হয়নি স্যার, হয়তো এই ব্যক্তির পবন ধাইয়ার সঙ্গে কোনো না কোনো যোগাযোগ ছিল। আমাদের কাছে এতগুলো মানুষ রয়েছে আর তারা প্রত্যেকে কানেক্টেড। একটা কঙ্কাল রয়েছে, দুটো আংটি আছে, পুড়ে যাওয়া গাড়ি আছে, একটা পুড়ে যাওয়া ল্যাপটপ আছে, আর সেই সঙ্গে একটা হুমকিও আছে। কিন্তু এসব থাকা সত্ত্বেও আমাদের হাতে কিছুই নেই। সমস্ত ফোন রেকর্ডই ক্লিন স্যার। এটা এমন একটা কেস যেখানে আমরা কোনো ব্রেক থ্রু পাচ্ছি না। কেননা এই খেলাটার পাত্রপাত্রীদের মধ্যে কোনো রকম মোবাইল কানেকশন ছিল না। মেনে নিলাম ডিএনএ রিপোর্ট এলো আর তা থেকে প্রমাণ হলো যে এই কঙ্কালটা পবনেরই কঙ্কাল। তারপর কেসটা এগোবে কি করে? আমরা তো সেই একই জায়গায়। আমার ছেলে কোথায় সুরেন্দ্র? আমি কি করে বলবো? তুমি সত্যি কথা বলো, পবন দেখা করতে এখানে আসেনি? ওইখানে আসেনি। কোথায় চলে গেল? ও খুব ভালো ছেলে, আমাদের পুরো পরিবারের ভরসা। আর যা কিছু আমাদের উন্নতি সবই ওর ঘাম রক্তের বিনিময়ে। খুঁজে আমি বার করবই ওকে। আমার ছেলে কোথাও যেতে পারে না, কোথাও আছে নিশ্চয়ই, কোথাও আছে। পবন কোথায়? আমি জানি যে সবাই আমার কাছে লুকোচ্ছে, মিথ্যে বলছে। মা, পবনকে তুমি তো বিয়ে করতে চেয়েছিলে, তোমরা তো একে অপরকে অনেক ভালোবাসতে, তাই না? আর আমি তো সেটাই চাইতাম। তুই তো আমার মেয়ে। তুমি জানো আমার ছেলে কোথায়? পবন কি তোমার কাছে আছে? কাকু, পবনকে আর খুঁজতে যেও না, ও আর কখনো ফিরে আসবে না। কেন? ও কোথায় চলে গেছে? ও কোথাও যায়নি, ও শুধুই এসেছিল, কিন্তু জানি না কেন এটা বুঝেছি যে ও আর কখনো ফিরে আসবে না। আরতি রানা, মনে আছে তোমায় বলেছিলাম আবার দেখা হবে, আর তখন তোমার কাছে সব প্রশ্নের উত্তরই থাকবে। 1 বছর আগে পবন আমার জীবনে ফিরে এসেছিল। নমস্কার আঙ্কেল। হ্যাঁ নমস্কার বাবা, কেমন আছো? আপনি দেখতেই পাচ্ছেন তো, রিটায়ারমেন্টের পরে আপনি এটা খুলেছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, একটা চা দেবে তো? হ্যাঁ সাহেব। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে ভাবলাম দেখা করে যাই। খুব ভালো করেছো বাবা। জায়গা কবে কিনলেন আপনি? ভাড়ায় নিয়েছি। আচ্ছা, আর আরতি? এখন তো বাচ্চা কাচ্চাও মনে হয় বড় হয়ে গেছে ওর। কাকা, ওর বর কি করে? সরি, আমি নাম ভুলে গেছি ওর। এই নিন। না বাবা, রাখুন। আরে রাখুন কাকা,
টাকা দিলে না করতে নেই, এটাই তো মানুষের সামর্থ্যের প্রমাণ দেয়। আপনি তো জানেন এখন আমরা কোথায় থাকি আর কি অবস্থায় থাকি। একটা বড় বাড়িতে। সুনীল আর আমি আরেকটা বড় বাড়ি বানাচ্ছি, এখন একটা থেকেও আরো বড়। আসলে ব্যাপারটা কি বলুন তো, সামর্থ্য বেড়ে গেছে আমাদের। এখন তো আমি সব ছোট মোটো চায়ের দোকানে ঢুকিও না। সে তো আমি আপনাকে দেখলাম তাই জিজ্ঞেস করতে ঢুকলাম যে আপনার সামর্থ্য বেড়ে গেছে নাকি কমে গেছে। এমনিতে আরতির বাংলোটা ঠিক কোথায়? কি নামটা যেন ছিল ওর? পঙ্কজ। আরতি সুখী আছে তোর সঙ্গে? পবন, ছেড়ে দাও। ছেড়ে তো আপনি আমাদের দিয়েছিলেন, আর আমরাও ছেড়ে দিয়েছিলাম। আর দেখুন না আপনি কোথায় আজ পৌঁছে গেছেন, আর আমি কোথায়। আর সেই দিনই পবন আমাদের বাড়ি এসেছিল। উনি তোমাকে আমার থেকে দূর করলেন একটা বড় লোক ছেলের জন্য, আর ওই বড় লোক ছেলেটা তোমাকে ছেড়ে দিল আর একটা বড় লোক মেয়ের জন্য। এটাই আমাদের লাভ স্টোরি আরতি। ভাগ্য বলেও কিছু থাকে। তুমি কি বিয়ে করেছো? কিন্তু ভালো আমি তোমাকেই বেসেছি আরতি, সেই ছোটর থেকে। আমি কখনো ওকে ওর বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করিনি, আমি ওর সাথে কন্ট্যাক্টই করিনি, আর না ও আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। ব্যাস আবার দেখা হয়ে গেছিল আমাদের। যখনই ও একটু সময় পেত দেখা করতে চলে আসতো। ভালো থাকতাম আমরা দুজন। কিছুটা সময়ের জন্য হলেও আমার ওর জন্য অপেক্ষা করতে ভালো লাগতো। ও দেখা করতে এলে আমার খুব ভালো লাগতো। পরে গিয়ে হঠাৎ আমি জানতে পারলাম যে পবন আমার বাবার সাথেও দেখা করতে আসতো। কিন্তু কেন? খাবারে বেগুনের ভর্তা বানিয়েছিলি? হ্যাঁ। আর ক্ষীরও বানিয়েছিস? হ্যাঁ। পবনের জন্য বানিয়েছিস? হ্যাঁ। পবন এখানে মাঝে মাঝেই আসছে। সত্যি? হ্যাঁ সত্যি। জানতে চাইবি না আমি কি করে জানলাম? একটা চা দাও তো ভাই। কাকা, ভালো খাওয়া দাওয়ার পর তো একটা চা খাওয়াই উচিত, বলুন। বেগুনের ভর্তা, গরম গরম লুচি আর ঠান্ডা মিষ্টি পায়েস, তাও আবার আরতির হাতের বানানো, শুধুমাত্র আমার জন্য। একেই বলে মেনু কার্ড। আচ্ছা, ওই খাওয়া দাওয়ার আগে আমাদের দুজনের মধ্যে আপনার ওই ছোট ঘরে কি হয়েছিল সেটার মেনু কার্ড বলি। পবন, তুমি এখন বিবাহিত, আরতির থেকে দূরে থাকো। আমি বিবাহিত, কিন্তু আমার বউ হওয়া উচিত ছিল আরতি, যেটা আপনি হতে দেননি। এখন আমি আর আরতি স্বামী স্ত্রীর সম্পর্কে আছি, এটাই ভেবে নিন। আরতি আমার জন্য সবকিছু ছিল, সব থেকে ভালো, সব থেকে সুন্দর আমার আরতি। কিন্তু আপনি ওই আরতির আগুনেই ওকেই পুড়িয়ে মারলেন, আর আমাকেও। আমাদের জীবন পুড়িয়ে ছাই করে দিলেন আপনি। বন্ধ করো। সেটা না হয় আমি বুঝলাম। আপনার মেয়ে আজকে আমার জীবনে দ্বিতীয় মহিলার জায়গা পেয়েছে, আর আপনি, যার নিজের সামর্থ্যের ওপর এত অহংকার ছিল, আজকে 2 কাপ চা বেচে 2 মুঠো ভাতও জোগাড় হয় না। ওকে তো ওর উন্নতি অন্ধ করে দিয়েছে, কিন্তু তুই
তোর কি একটুও লজ্জা শরম নেই? আজ থেকে 7 বছর আগে তুমিও তো অন্ধ ছিলে বাবা। যোগ্যতার একটা কালো কাপড় বেঁধেছিলে নিজের চোখে, আর এখন তুমি তোমার চোখে কোন কাপড় বেঁধে রেখেছো তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু একটা মানুষকে ভালোবাসি, আর সে হলো পবন। ও তোকে ব্যবহার করছে। তাহলে তুমি কি করেছিলে? তুমিও তো তোমার অহংকার বজায় রাখার জন্য আমাকে ব্যবহার করেছিলে, তাই না? ও এখন বিবাহিত, এই সম্পর্ক ভেঙে দে। এখন আমি কিছু ভাঙবো না বাবা, না এই সম্পর্ক আর না পবনের বিয়ে। যেটা ভাঙা দরকার ছিল সেটা হলো আমাদের দুজনকে সাহস করে তোমার জেদটা ভেঙে দেবার। অন্তত আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। তোমার একটা ভুলের জন্য 2টো জীবন নষ্ট হয়ে গেল বাবা। পবন ভাইয়া এখন কোথায় রয়েছে আরতি? ও কোথাও নেই, ও এখন আর নেই। ও 1 জুলাই রাত্রিবেলা আমাদের বাড়িতে এসেছিল। একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ভাবলাম আর একটা বন্ধুকেও দেখে যাই। খাবার কিছু আছে? ও খাবার খেলো আর তারপরও চলে গেল। তারপর কি হলো সেটা আমার কাছে ততটাই অজানা ছিল যতটা পবনের আমার জীবনে ফিরে আসা ছিল। ফুলকপির পরোটা, ডাল মাখনি, শশার রায়তা। আজকে তো খাবারে অন্যরকম স্বাদ ছিল। তুমি কিছুতেই নিজেকে বদলাবে না, এখানে আসা বন্ধ করবে না। একদম বন্ধ করব না। আরতি এটা পছন্দ করে। তুমি এখন বিবাহিত, তোমার বিবাহিত স্ত্রী আছে। আরতি আমার বউয়ের থেকে কিছু কম নয়। আর যদি বলেন খাওয়ার কথা, ভালোবাসার একটা নিজস্ব স্বাদ হয় কাকা। আমি আপনাকে আগেও বলেছি যে আরতি আর আমার মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন আছে, আর এই সম্পর্কটাতে না আরতির কোনো প্রবলেম আছে না আমার। আর এখন তো আমার নিজের বউকে ডিভোর্স দিয়ে আরতিকে বিয়ে করার প্রয়োজন বোধটাও হয় না। এটা তুমি কি করে দিলে বাবা? এটা কি করলে? সাহেব কি হলো এটা? আমি ওকে মারতে চাইছিলাম না রে মা, ও খালি আমাকে উস্কাচ্ছিল। সাহেব এক্ষুনি কিছু ভাবুন, নাহলে ফেসে যাবো। আমার ইচ্ছে না থাকলেও বাবাকে সাহায্য করে গেলাম, ভিতরে গিয়ে কেরোসিন নিয়ে এলাম। এটার কি করি সাহেব?
আমি পবনকে ভালোবাসতাম, আমি ওকে মারিনি, বাবা ওকে মেরেছে। কিন্তু এটা সত্যি যে ওর মৃতদেহ সরিয়ে ফেলার জন্য আমি বাবাকে সাহায্য করেছিলাম। সুরেন্দ্র রানা আর ওর কাজের লোক, ওদের কাস্টাডিতে নাও। ইয়েস স্যার। যেটা তুমি এখন বললে এটা সত্যি? পুরো সত্যি? এরকম নয় তো যে তোমার আর পবনের সম্পর্কটা যাতে একইভাবে চলতে পারে সেই জন্য অন্য কাউকে পুড়িয়ে মারলে? অনেক সাহস করে আমি আপনাকে পুরো সত্যিটা বললাম। মানা না মানা আপনার ব্যাপার, কারণ এখন আমার না কিছু বলার আছে আর না কিছু লুকোনোর আছে। পবন ফিরছে না কেন বলো তো? ও আর ফিরবে না বিক্রম ভাই। আমি আমার নিজের হাতে ওকে মেরে ফেলেছি। ও, এতদিন তাহলে কেন বলনি? সাহস হয়নি। সাহস তো আমারও হয়নি সত্যের মুখোমুখি দাঁড়াতে, যে পবন বেঁচে নেই। এখন আমার কাছে এটা পরিষ্কার যে ও এই পৃথিবীতে কেন বেঁচে নেই। সুরেন্দ্র রানার স্বীকারোক্তির থেকে এটা প্রমাণিত হলো যে আরতি সত্যি কথা বলছে। তাকে আইপিসি 201 ধারায় খুনের প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আর তারপর তার জামিনও হয়ে যায়। পবনের পরিবার এটা বিশ্বাসই করতে পারছে না যে পবনকে এইভাবে মেরে ফেলা হয়েছে, বিশেষ করে পবনের বাবা, যিনি এই আশা নিয়ে বসেছিলেন যে পবন একদিন না একদিন নিশ্চয়ই ফিরে আসবে। করুণা ভীষণভাবে ভেঙে পড়ে। একদিকে স্বামীকে হারানোর দুঃখ, অন্যদিকে সেই স্বামীর এমন একটি দিক সামনে এসেছে যা তার বিশ্বাসকে আঘাত করেছে। স্বাভাবিকভাবেই এই কেসের সুনীলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, আর না ছিল অফিসের স্টাফদের। হ্যাঁ শশী, ডিএনএ রিপোর্ট কি বলছে? স্যার এই কঙ্কালটা পবন বাবুরই। যদি নাও হতো তাহলেও আমাদের কোনো ক্ষতি ছিল না। বেইজ্জতি, বদলা, ভালোবাসার জন্য মানুষ কি না করে বা করায়। স্যার আধ ঘন্টার মধ্যে আপনার কাছে রিপোর্টগুলো পাঠাচ্ছি। ঠিক আছে, আমরা চার্জশিট ফাইল করছি। পবনের মার্ডার কেসটা তাহলে ক্লোজ হলো। স্ট্যাটাস, যোগ্যতা, এগুলি অর্জন করার আকাঙ্ক্ষা থাকা প্রতিটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু সেই যোগ্যতার অহংকার করে কাউকে নিজের ক্ষমতা দেখানো, তাকে অপমান করা, এটা শুধু নৈতিকভাবে ভুলই নয়, বরং শেষ হয়ে যাওয়ার রেসিপিও। প্রত্যেকটা অপরাধের কাহিনী আসলে এমন এক কাহিনী হয়ে যায় যার সমাপ্তি অন্য কিছু হতে পারত, কিন্তু মোক্ষম সময়ে এসে, আসল মোড়ে এসে অপরাধের বিষ এই কাহিনীর মধ্যে এমন আগুন সৃষ্টি করে যা বরাবর এটাই প্রমাণ করে আসছে যে অপরাধ সবাইকে শেষ করে দেয়। যদি আরতি আর পবনের বিয়ে হয়ে যেত তাহলে হয়তো এই অপরাধের সূচনাই হতো না। আর বিয়ে ভেঙে যাওয়ার পর যদি পবন পুনরায় আরতির জীবনে ফিরে না আসতো তাহলেও এই অপরাধ হতো না। ঠিক আর ভুল সিদ্ধান্তের মধ্যে একটা সূক্ষ্ম রেখা থাকে, আর প্রত্যেকটা মানুষের বিবেক একবার অন্তত বিপদের ইঙ্গিত দেয়, আর সেটা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.